ওকে, আসসালামু আলাইকুম। আজকে আমরা হাইড্রা চ্যাপ্টারের নতুন একটি টপিক হাইড্রার অন্তঃগঠন নিয়ে আলোচনা করব। এখানে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে হাইড্রা হচ্ছে দ্বিস্তরী বা ডিপ্লোপ্লাস্টিক অ্যানিমেল। এটা আমরা আগে ক্লাসে পড়েছি। ডিপ্লোপ্লাস্টিক কেন বলা হচ্ছে? কারণ ভ্রূণ অবস্থায় যখন হাইড্রা ভ্রূণ অবস্থায় থাকে তখন দুইটা লেয়ার দেখা যায় কোষের, একটা হচ্ছে এক্টোডার্ম লেয়ার এবং হচ্ছে এন্ডোডার্ম লেয়ার। পরবর্তীতে যখন হাইড্রাটা পূর্ণাঙ্গ প্রাণীতে কনভার্ট হয়ে যায় তখন ভ্রূণাবস্থার এক্টোডার্ম লেয়ারটুকু এপিডার্মিসে কনভার্ট হয়ে যায় এবং এন্ডোডার্ম লেয়ারটুকু গ্যাস্ট্রোডার্মিসে কনভার্ট হয়ে যায়। এবং এই যে এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিস থাকে, এই দুইটি কোষস্তরের মাঝখানে একটি অকোষীয় লেয়ার থাকে যাকে বলা হয় মেসোগিলিয়া। এটি অকোষীয় এবং এটি জেলির মতো। অর্থাৎ যদি একটু রিক্যাপ করে দিই, আমরা জানি হাইড্রা হচ্ছে দ্বিস্তরী বা ডিপ্লোপ্লাস্টিক অ্যানিমেল। ভ্রূণাবস্থায় দুটি লেয়ার থাকে, এক্টোডার্ম এন্ডোডার্ম। ও পরবর্তীতে এক্টোডার্ম এপিডার্মিসে কনভার্ট হয়ে যায়, এন্ডোডার্ম গ্যাস্ট্রোডার্মিসে কনভার্ট হয়ে যায়। এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিসের মাঝে একটি অকোষীয় লেয়ার থাকে যেটি জেলির মতো। দিস ইজ কল মেসোগ্লিয়া। এবার আমরা হাইড্রার অন্তঃগঠন নিয়ে আলোচনা করব। প্রথমত, হাইড্রা একটি সরল প্রকৃতির প্রাণী, এর অন্তঃগঠনটা সরল। এর মধ্যে দুইটি অংশ থাকে। হাইড্রার অন্তঃগঠনে দুইটি অংশ দেখতে পারি, একটি হচ্ছে দেহপ্রাচীর, অপরটি হচ্ছে সিলেন্ট্রন। এবং এই সিলেন্ট্রনকে একটা নামে রাখা হয়, সেটি হচ্ছে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, যেটাতে বাংলায় বলা হয় গ্যাস্ট্রো মানে পরিপাক কথাটা আসবে, ভাস্কুলার মানে সংবহন কথাটা চলে আসবে। পরিপাক সংবহন, ক্যাভিটি মানে গহ্বর। দিস ইজ কল পরিপাক সংবহন গহ্বর বা গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, যার অপর নাম সিলেন্ট্রন। এটা মেডিকেল এডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন এই যে দেহ প্রাচীর যেটি রয়েছে, সেই দেহ প্রাচীরটা কোন জায়গায় থাকে? মূলত হাইড্রার দেহের চারিদিকে অবস্থিত কোষনির্মিত যে আবরণটি আমরা দেখতে পারি তাই হচ্ছে দেহ প্রাচীর। এবং এইটি মূলত হচ্ছে ভেতরে যে সিলিন্ড্রন নামক আমরা গহ্বরটুকু দেখে আসলাম, সেই গহ্বরটুকুকে এই কোষনির্মিত আবরণটুকু বেষ্টন করে রাখে। এই দেহ প্রাচীরের যে কোষগুলো থাকে সেই কোষগুলো আবার দুটি স্তরে বিন্যস্ত অবস্থায় থাকে। একটি হচ্ছে বহিস্থ এপিডার্মিস এবং অন্তঃস্থ গ্যাস্ট্রোডার্মিস। এবং আমরা জানি এই এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিস এর মাঝখানে একটি অকোষীয় জেলির মতো স্তর থাকে, তার নাম হচ্ছে মেসোগ্লিয়া। তাহলে এদিক থেকে বিবেচনা করলে আমরা পরিণত হাইড্রার ক্ষেত্রে দেহপ্রাচীর তিনটি অংশ দেখতে পাচ্ছি। প্রথমত এপিডার্মিস নাম্বার 1, নাম্বার 2 গ্যাস্ট্রোডার্মিস এবং নাম্বার 3 মেসোগ্লিয়া। সো পরিণত হাইড্রার দেহপ্রাচীরের তিনটি প্রধান অংশ, এটি গুরুত্বপূর্ণ। এরপরে যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব হাইড্রার কোষসমূহ সম্পর্কে। হাইড্রার যেহেতু পূর্ণাঙ্গ হাইড্রার দেহপ্রাচীরের তিনটি প্রধান অংশ আমরা দেখতে পারতেছি, এপিডার্মিস, মেসোগ্লিয়া এবং গ্যাস্ট্রোডার্মিস। এখন তিনটি নিয়ে আলাদাভাবে আলোচনা করব। এপিডার্মিসের ক্ষেত্রে যে তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ মেডিকেল এডমিশন টেস্টের জন্য, সেটি হচ্ছে এপিডার্মিসে কতটি কোষ নিয়ে গঠিত? 7টি কোষ নিয়ে গঠিত। অপরদিকে গ্যাস্ট্রোডার্মিস 1, 2, 3, 4, 5টি কোষ নিয়ে গঠিত। মেসোগ্লিয়া যেহেতু কোষস্তর নয়, সো এখানে কোনো কোষ থাকবে না। 7টি কোষের মধ্যে একটা জিনিস খেয়াল করব আমরা, যে প্রথম যে 5টি রয়েছে এখানে, এই 5টির সাথে এই 5টি কোষে মিল রয়েছে, একই, এগুলো কমন। শুধুমাত্র 2টি কোষ, জনন কোষ এবং নিউরোসাইট হচ্ছে ভিন্ন। সো পেশিয়াবনী কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, সংবেদী কোষ, স্নায়ু কোষ, গ্রন্থি কোষ, এই কোষগুলো গ্যাস্ট্রোডার্মিস ভেতরে যে লেয়ার সেখানেও কমন। দুটি জিনিস কমন নয় বা এক্সট্রাভাবে থাকতেছে এপিডার্মিসের ক্ষেত্রে, একটি হচ্ছে জনন কোষ এবং নিউরোসাইট। এটা মনে রাখার টেকনিক হচ্ছে জনি দিয়ে আমরা মনে রাখবো। জতে হচ্ছে জনন কোষ, নিতে হচ্ছে জনির, নিতে হচ্ছে নিউরোসাইট। মেসোগ্লিয়া যেটি আমরা দেখতে পেরেছিলাম যে হাইড্রার এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের মাঝে একটি অকোষীয় জেলির মতো স্তর, সেটি যেহেতু কোষস্তর নয়, সেটি মূলত হচ্ছে এই এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের মাঝে সংযোগকারী স্তর। এই কথাটি গুরুত্বপূর্ণ। এবার যদি আমরা এপিডার্মিসের কোষসমূহের দিকে তাকাই, মূলত এপিডার্মিসটা তৈরি হয় হচ্ছে পূর্ণাঙ্গ হাইড্রাতে। সেটি তৈরি হচ্ছে ভ্রূণাবস্থায় এক্টোডার্ম থেকে। এক্টোডার্ম যে লেয়ারটা থাকে ভ্রূণীয় অবস্থায়, সেটি পরবর্তীতে পরিণত হাইড্রার ক্ষেত্রে এপিডার্মিসে কনভার্ট হয়ে যায়। আমরা যে 7 ধরনের কোষ দেখে আসলাম সেই জিনিসগুলোকে এখানে সুন্দর করে দেখানো হয়েছে। পেশিয়াবনী কোষ, সংবেদী কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, স্নায়ু কোষ। তার মধ্যে আমরা এখন এই পেশি আবরণী কোষ, এই যে এই জায়গাটুকু, এইটুকু নিয়ে নিচে আলোচনা করব পেশি আবরণী কোষ নিয়ে। প্রথম কথাটা হচ্ছে পেশি আবরণী কোষ হচ্ছে বিভাজনে সক্ষম।
প্রথম কথা হচ্ছে বিভাজনে সক্ষম কেন বলতেছি, কারণ আমরা জানি যে কোনো জিনিস বিভাজনে সক্ষম হওয়ার মূল ক্রাইটেরিয়া কিন্তু হচ্ছে তার নিউক্লিয়াস প্রেজেন্ট থাকতে হবে। সো আমরা দেখতে হবে যে পেশি আবরণী কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে কিনা। হ্যাঁ, এই এই জায়গাটুকুতে দেখেন এখানে এই জায়গার মধ্যে নিউক্লিয়াস প্রেজেন্ট রয়েছে। এই জায়গাটাকে আমরা বিস্তারিতভাবে এখানে দেখিয়েছি। এখানেও দেখেন, খেয়াল করেন, এটি হচ্ছে পেশি আবরণী কোষের ডিটেল চিত্র। এখানে সেন্টারে কিন্তু নিউক্লিয়াস থাকছে। সো নিউক্লিয়াস থাকার কারণে এটি বিভাজনে সক্ষম। ওকে, নাইস। এটি আকারে অনেক বড়। অন্য যে কোষগুলো থাকে আমাদের এপিডার্মিসের মধ্যে, তার মধ্যে পেশি আবরণী কোষটা আকারে বড় হয় এবং সংখ্যায় অনেক বেশি হয়। তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ। আকৃতি যদি আমরা বিবেচনা করি, আকৃতির থেকে এটি কোণাকার বা নাশপাতি। নাশপাতি একটু গোলাকার শেপে, হালকা গোলাকার শেপে, নাশপাতি অথবা কোণাকার শেপ, কনিক্যাল। এখন একটা জিনিস খেয়াল করবো, আমাদের এই যে পেশি আবরণী কোষটি রয়েছে, এটি কিন্তু আমাদের নিচের দিকে থাকে মেসোগ্লিয়া। একদম মেসোগ্লিয়া পর্যন্ত পুরো লেয়ার, পুরুত্ব বরাবর থাকছে, পুরোটা জায়গা জুড়ে থাকছে। এই জন্য আমরা বলবো এপিডার্মিসের সম্পূর্ণ পুরুত্ব বরাবর মেসোগ্লিয়ার উপরে অবস্থিত। মেসোগ্লিয়া এখানে থাকে, যেইটা এপিডার্মিস এবং নিচে গ্যাস্ট্রোডার্মিস লেয়ার থাকে। এর মাঝখানে এই সংযোগকারী যে স্তরটা উপরের দিকে থাকবে হচ্ছে আমাদের এই পেশি আবরণী কোষ। এর প্রত্যেকটা এক একটা করে সেল, এটা একটা প্রত্যেকটা এক একটা করে পেশি আবরণী কোষ। প্রতিটি সেলের মধ্যেই একটি করে বড় নিউক্লিয়াস থাকবে, অনেকগুলো গহ্বর থাকবে এবং একটা প্রকৃত কোষের মধ্যে যত ধরনের অঙ্গাণু থাকা প্রয়োজন সবগুলো কোষীয় অঙ্গাণু এখানে প্রেজেন্ট থাকবে। আমরা দেখি, যদি চিত্রটার দিকে খেয়াল করি, এখানে নিউক্লিয়াস রয়েছে, অনেকগুলো কোষ গহ্বর রয়েছে এবং কোষের ভিতরে প্রয়োজনীয় সকল অঙ্গাণু বিদ্যমান থাকবে। এই জন্যই বলতেছে এখানে, খেয়াল করবো আমরা, প্রতিটি কোষ এই দুইটা কার্যকর অংশ থাকবে। একটা অংশকে বলবো আমরা আবরণীয় অংশ, যেটা বাইরের দিকে থাকবে। এই ছবিটার দিকে খেয়াল করলে দেখি এই অংশটুকু হচ্ছে বাইরের দিকে, এই অংশটুকু হচ্ছে ভেতরের দিকে। এই কার্যকরী অংশে আবরণী যে অংশটুকু সেটা কোষের বাইরের দিকে থাকে এবং সেখানে অনেকগুলো দানাদার অংশ থাকে। দিস ইজ কল মিউকাস দানা। এই যে আমরা দানাগুলো দেখতেছি কালো কালারের, এই দানাগুলোই হচ্ছে মিউকাস দানা। এবং পেশিময় অংশ হচ্ছে ভেতরের দিকে সরু দুটি অভিক্ষেপ ও মায়োনিম সূত্রক সমৃদ্ধ। এই সূত্রগুলোকে আমরা বলবো মায়োনিম সূত্রক, যেগুলো দুটি অভিক্ষেপ, এই দুই দিকে দুটো অভিক্ষেপ চলে গেছে, এই জন্য এটাকে বলা হচ্ছে দুটি অভিক্ষেপ ও মায়োনিম সূত্রক সমৃদ্ধ। এই অংশটুকু হচ্ছে পেশিময় অংশ। এবং একটা জিনিস খেয়াল করবো, এই অংশটুকু কিন্তু অনেক বেশি চওড়া, বাইরের দিকে এবং চওড়া, এবং নিচের দিকে অংশটুকু অনেক কিন্তু সরু দুপাশে, এবং সরু এবং দুপাশে কিন্তু প্রসারিত হয়ে গেছে। এই জন্যই বলতেছে এখানে যে কোষের বাইরের যে অংশটুকু সেটি চওড়া প্রান্তে অবস্থিত এবং এখানে অনেকগুলো মিউকাস দানা প্রেজেন্ট থাকে, যেটি আকৃতিতে কিন্তু গোলাকার। মিউকাস দানা গোলাকার, চওড়া প্রান্তে। এবং কোষের ভেতরের দিকে সরু প্রান্ত, এই যে কোষের ভেতর দিকে সরু প্রান্তের মধ্যে দুপাশে এই যে দুই দিকে কিছু অভিক্ষেপ চলে গেছে, এইগুলোকে আমরা বলবো পেশি লেজ বা পেশি প্রবদ্ধক বলবো। এবং এই পেশি প্রবদ্ধগুলো থেকে দেখবেন সুতার মতো কিছু জিনিস বের হয়ে গেছে, এই জিনিসগুলোকে আমরা বলবো মায়োনিম। এই সুতার অংশ কি বলবো আমরা? মায়োনিম। এখন আমরা যদি বেসিক্যালি এর কাজটা নিয়ে আলোচনা করে থাকি, তাহলে দেখব এখানে যে মিউকাস দানাটা থাকে, যেটা আমরা এখানে দেখলাম দানাদার অংশগুলো, সেই মিউকাস দানা থেকে রস গঠিত হয়, নিঃসৃত রস হয়। সেই রস থেকে মূলত কিউটিকল গঠনের অংশ নেয়। কিউটিকল, আমরা যদি একটু ছবিটার দিকে খেয়াল করি, এই জিনিসটাকে আমরা বলবো কিউটিকল, যেটা এপিডার্মিসের বাইরের দিকে থাকছে। এই অংশটা হচ্ছে কিউটিকল। এই জিনিসটা আবরণ, এই আবরণটা কে দেয়? পেশি আবরণী কোষ দেয়। পেশি আবরণী কে এটা রিলিজ, কে তৈরি করে? পেশি আবরণী কোষের ভিতরে যে মিউকাস দানাগুলো থাকতেছে সেগুলো থেকেই মূলত এই কিউটিকল লেয়ারটা তৈরি হয়। সো কিউটিকল গঠনের অংশ নেয় এবং যেহেতু রস সেহেতু পিচ্ছিল করে রাখবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করে মিউকাস দানা, সেটা হচ্ছে শ্বসনের ক্ষেত্রে ভূমিকা পালন করে। হাইড্রা শ্বসনে মনে রাখার টেকনিক হচ্ছে মিউকাসের শেষে দন্তের স আছে আর এখানে শ্বসনের তালিবস্য আছে, হ্যাঁ মনে রাখবো। এবং এই কোষিকার মধ্যে যে পেশি আবরণী কোষগুলো থাকে, সেই পেশি আবরণী কোষগুলো যেগুলো কোষিকার মধ্যে প্রেজেন্ট, সেখানে মূলত পেশি আবরণী কোষের ভিতরে নিউরোব্লাস্ট থাকবে এবং নিউরোব্লাস্টের মাধ্যমে কোষগুলো হাইড্রা কী করতে পারবে? খাদ্য ধরা, শিকার করার ক্ষেত্রে হেল্পফুল হবে। মূলত কোষিকার ক্ষেত্রে এই কোষগুলো, যেটা পেশিবহুল কোষ থাকে, সেগুলো বেশ বড় এবং চাপা আকৃতিতে হয়। এটা তথ্যগুলো মাথায় রাখবো। প্রবর্তনগুলো, যেগুলো আমাদের একটু আগে দেখে আসলাম, যে নিচের দিকে যে পেশিতন্তুময় জিনিসগুলো থাকে মায়োনিম, সেগুলো যখন সংকুচিত প্রসারিত হয়, সেক্ষেত্রে হাইড্রার দেহটা হচ্ছে দেহের আয়তনটা হ্রাস বৃদ্ধি ঘটছে। এর মাধ্যমে যেটা হয়,
এই হ্রাসবৃদ্ধি হওয়ার কারণে সংকোচন প্রসারণের কারণে হাইড্রার চলন সম্পাদন হয় এবং হাইড্রা চলার মাধ্যমে তার প্রয়োজনীয় শিকার করার মাধ্যমে খাদ্য গ্রহণ করতে পারবে। দেহাবরণ নির্মাণ আমরা দেখলাম যে বাইরের দিকে কিউটিকল লেয়ারটা কিন্তু মিউকাস দানা থেকে তৈরি হচ্ছে, সো দেহকে রক্ষা করবে দেহাবরণ নির্মাণের মাধ্যমে। সো আমরা এটা একটা কথা বলতেই পারি, যেহেতু পেশির মতো সে কাজ করতেছে, নিচের ভেতরের যে ভিতরের অংশটুকু অভিক্ষেপগুলো সেগুলো যদি পেশির মতো কাজ করে এবং উপরের দিকে বাইরে চওড়া প্রাণ যখন আবরণের মতো কাজ করছে, সো এই জন্য এই কোষটাকে বলা হচ্ছে পেশির জন্য পেশি আবরণ দিচ্ছে, এই জন্য আবরণী কোষ। আরেকটি গুরুত্বপূর্ণ কাজ এটি করে থাকে, সেটি হচ্ছে দেহকে কোনো বস্তুর সাথে আবদ্ধ করে রাখে। থ্যাংক ইউ সো মাচ। সালাম।